নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে আমরা তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এবং কিভাবে প্রস্তুত করা হয় তার পদ্ধতি কি আছে সেটা আমরা আজকের ক্লাসে শিখব। দেখো, তো H2SO4 বা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি দেখো। তো সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করবার জন্য জেনারেলি তিনটে স্টেপকে ব্যবহার করা হয়। প্রথম স্টেপ হচ্ছে যে সালফার থাকবে সেই সালফারটা প্রয়োজন। কারণটা কি? কারণ আমরা তৈরি করতে চাইছি সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হলে সালফার অবশ্যই প্রয়োজন আছে। তো সালফার প্রয়োজন মানে আমাকে ফার্স্টে কি করতে হবে, সালফার রিলেটেড কিছু কাম করতে হবে, যাতে আমাদের এখানে দেখো SO4 রয়েছে, তো আমরা যাতে SO2 বা এরকম SO3 এরকম সামথিং কিছু পাই, তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সালফার প্রয়োজন। তো কি করব দেখো, আমরা কি করি, আমরা সালফারের সাথে অক্সিজেনের রিয়াকশন ঘটাই বায়ুতে। সালফারের সাথে আমরা কি করি, অক্সিজেনের যে রিয়াকশন সেটা ঘটাই বায়ুতে, এবং এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে SO2 তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় বায়ুতে। এটা হচ্ছে স্টেপ 1, মাথায় রেখে চলো, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এটা খাতার মধ্যে কিন্তু ডিটেলসে কথাটা লিখতে হবে যে বায়ুতে সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে যে গ্যাস পাওয়া যায় তার নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এটা তৈরি করা হয় প্রথম স্টেপে। তাহলে স্টেপ 1-এ আমরা কি তৈরি করব, স্টেপ 1-এ আমরা সালফার ডাইঅক্সাইড তৈরি করব। কি করে তৈরি করব বলে দিলাম, বায়ুতে আমরা সালফারকে পোড়াবো অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে আমাদের সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। এটা বায়ুতে আমরা করে থাকবো। তাহলে লেখাটা কিভাবে লিখবে, লিখতে হবে এভাবে, বায়ুতে, আমার কথাটা শুনতে শুনতে লেখো, বায়ুতে সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করা হয়, SO2 গ্যাস উৎপন্ন করা হয়। এটা হলো স্টেপ নাম্বার 1। এবার হচ্ছে স্টেপ নাম্বার 2, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হবে, মানে 3টে অক্সিজেন প্রয়োজন। তাহলে আরেকটু অক্সিজেন লাগবে, আরেকটু অক্সিজেনের রিয়াকশন ঘটানো প্রয়োজন। তাহলে স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2তে কি করা হচ্ছে দেখো, আমরা যে সালফার ডাইঅক্সাইড পেয়েছিলাম আগের স্টেপে, এই যে সালফার ডাইঅক্সাইড পেয়েছিলাম, এটা আবার পরের স্টেপে এসে ইউজ হবে। এবং সালফার ডাইঅক্সাইডকে আমরা কি করব, ফের অক্সিজেনের উপস্থিতিতে আমরা কি করব, ফের রিয়াকশন ঘটাবো। রিয়াকশন ঘটানোর ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে SO3 পাবো, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড পাবো। কথাটা কি বললাম বুঝতে পারা গেল? তাহলে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেনের উপস্থিতিতে রিয়াকশন ঘটিয়ে সালফার ট্রাইঅক্সাইড পাওয়া যাবে। একটা কথা বলে রাখি, এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া মানে কি, মানে এই বিক্রিয়ার এই ধাপ থেকে আমরা যেমন সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে পারি, তেমনি সালফার ট্রাইঅক্সাইড থেকে আবার সালফার ডাইঅক্সাইডও তৈরি হয়ে যাবে। তো যেহেতু আগে পিছে দুদিকেই বিক্রিয়াটা যাবে, তো সেই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বন্ধ করতে চাই, যে এটা যেন পিছনে ব্যাকওয়ার্ড না হয়ে যায়, উভমুখী যেন না হয়ে যায়। আমরা চাই যে সালফার ডাইঅক্সাইড থেকে কেবলমাত্র অক্সিজেনের রিয়াকশন ঘটিয়ে কেবলমাত্র সালফার ডাইঅক্সাইড তৈরি হোক। তার জন্য যাতে এই রিয়াকশানটা ব্যাক করে আবার এই জিনিসটা তৈরি না করে দেয়, তার জন্য এখানে দু ধরনের প্রোডাক্ট ইউজ করা হয়। একটা অনুঘটক ইউজ করা হয়, অনুঘটকটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এটাকে সংক্ষেপে লেখা হয় V2O5। এটাকে তাহলে কি বলছে, এটাকে বলা হয় হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এটাকে বলে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ভ্যানাডিয়াম 5টা অক্সিজেন থাকার জন্য এর নাম পড়েছে পেন্টক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আমি বললাম যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবার জন্য আমরা V2O5 ইউজ করে থাকি, তো এটাকে আমরা বলে থাকি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ঠিক আছে, তো এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইডকে আমরা ইউজ করে থাকি এই সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবার জন্য, এবং এক্ষেত্রে যে মানে টেম্পারেচার ইউজ করা হয় অ্যারাউন্ড 450 ডিগ্রি সেলসিয়াস এবং 1.5 ATM মতন চাপ আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি, করে আমরা সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে থাকি। তো জেনারেলি বলা হয় যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ছাড়াও আর একটা অনুঘটককে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্ল্যাটিনাম। আর একটা অনুঘটককে আমরা ইউজ করতে পারি প্ল্যাটিনাম। ঠিক আছে, তো প্ল্যাটিনামটাকে কেন ইউজ করা হয় না, কারণ পরীক্ষাতেই কোয়েশ্চেনটা দেয় অনেক সময় যে তোমরা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইডকে ইউজ করো আর তার সাথে যদি প্ল্যাটিনাম, মানে অনেকে বলে যে দু ধরনের অনুঘটক ইউজ করা যাবে। দেখো ভালো করে বুঝবে, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের রিয়াকশন ঘটিয়ে আমরা সালফার ট্রাইঅক্সাইড পাবো। তো এটা তৈরি করবার জন্য দুটো অনুঘটক আমাদের কাছে অ্যাভেলেবেল, আমরা দুটো অনুঘটক ইউজ করতে পারি। এক তো ইউজ করতে পারি V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, আর একটা অনুঘটক কি রয়েছে, আর একটা অনুঘটক রয়েছে প্ল্যাটিনাম। স্যার প্ল্যাটিনাম কেন ইউজ করা হয় না, তোমরা নিজেরা বলো, প্ল্যাটিনামের দাম বেশি নাকি ভ্যানাডিয়ামের দাম বেশি হবে, কোনটার দাম বেশি হবে? অবশ্যই প্ল্যাটিনামের দাম বেশি হবে, প্ল্যাটিনাম অনেক মূল্যবান ধাতু ভাই, প্ল্যাটিনামের দাম বেশি, ওই জন্য প্ল্যাটিনামকে ইউজ করা হয় না।
তাহলে ইউজ কি করা হয়, ইউজ করা হয় হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। তাহলে তাহলে কি করা হচ্ছে, পিটি এর দাম বেশি, পিটি এর দাম বেশি, এটা একটা রিজন, এটা একটা রিজন যে প্ল্যাটিনামের দাম বেশি, তাই জন্য প্ল্যাটিনামকে ইউজ বেশি করা হয় না। 2 নম্বর একটা রিজন আছে। 2 নম্বর রিজন হচ্ছে এই যে প্ল্যাটিনাম যেটা দেখতে পাচ্ছ তুমি, প্ল্যাটিনামটা হচ্ছে কোনো অশুদ্ধি, মানে প্ল্যাটিনামের সঙ্গে মানে ধরো মানে রিয়াকশন হলো, এবার কি হবে, ধরো পাশে যদি আর্সেনিক থাকে বা আর্সেনিক এরিয়ার মধ্যে তুমি রিয়াকশনটা করছো, তাহলে কি হবে, প্ল্যাটিনামের মধ্যে আর্সেনিক মানে কি বলবো এর সাথে মিশে যাবে। প্ল্যাটিনামের সাথে কি মিশে যায়, আর্সেনিক বা অশুদ্ধি তাড়াতাড়ি খুব মিশে যায়। ঠিক আছে, তাহলে কি বলবো, পিটি এর সাথে অশুদ্ধি মিশে যায়, অশুদ্ধি মিশে যায়। ঠিক আছে, অশুদ্ধি মিশে যায় করে এটাকে প্ল্যাটিনামটাকে নষ্ট করে দেয়, অশুদ্ধি মিশে যায়, মিশে গেলে কি করে, প্ল্যাটিনাম যেটা থাকে সেই প্ল্যাটিনামটা নষ্ট হয়ে যায়। তাহলে আমি কি বললাম, পরীক্ষাতে এই প্রশ্নটা দেয় যে সালফার ডাইঅক্সাইড সাথে অক্সিজেনের রিয়াকশন ঘটিয়ে তুমি যখন সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছো তখন কোন অনুঘটক ব্যবহার করো এবং কেন করো। প্ল্যাটিনাম অনুঘটক তো ব্যবহার করা যেত, তাহলে কেন করা হয় না, তাহলে তার কারণটা কি বললাম, প্ল্যাটিনামের দাম অনেক বেশি, ভ্যানাডিয়ামের দাম কম, তাহলে কোনটা ইউজ করবো, যার দাম কম তাকে ইউজ করবো। 2 নম্বর রিজন কি বললাম, 2 নম্বর রিজন বললাম যে প্ল্যাটিনামের সাথে অশুদ্ধি মিশে যায় খুব তাড়াতাড়ি। প্ল্যাটিনাম নিয়েছো তুমি, ধরো এটা প্ল্যাটিনাম কিনে এনেছো, প্ল্যাটিনামের গায়ে দেখবে অশুদ্ধি মিশে গেছে, অশুদ্ধি মিশে গেছে তাড়াতাড়ি, এটাকে আর বেশি ইউজ করতে পারবে না, রিয়াকশন করা যায় না সহজে, তাই জন্য প্ল্যাটিনামকে ইউজ করা হয় না। কথা বুঝতে পারা গেলে, তাহলে এইটা লিখে রাখবে খাতার মধ্যে, তো এটার কারণে আমরা প্ল্যাটিনামকে ইউজ করি না। ঠিক, এই সালফার ট্রাইঅক্সাইডটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, মনে রাখবে এটা হচ্ছে একটা উভমুখী এবং তাপমোচী বিক্রিয়া, এতে কিন্তু তাপ উৎপাদিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা তাপমোচী বিক্রিয়া। আচ্ছা, এই রিয়াকশনটার দেখো ব্যালেন্স কিন্তু ঠিক করা নেই, তো ব্যালেন্স ঠিক করতে হবে। এখানে ভাই সালফার একটা আছে, তো সালফার একটা আছে, ব্যালেন্স হয়ে রয়েছে। অক্সিজেন দেখো দুটো দুটো চারটে রয়েছে, এখানে দেখো তিনটে রয়েছে, তাহলে ব্যালেন্স কি করে করব, এর আগে এই অক্সিজেনটা যেরকম রয়েছে এখানে O2 অবস্থাতে রয়েছে, তো এখানে একটা হাফ গুণ করি, তাহলে দেখো 2 আর 2 কেটে যাবে, 2 আর 2 যদি কেটে যায় তাহলে 1 থাকবে, তার মানে একটা অক্সিজেন আর দুটো অক্সিজেন, টোটাল হচ্ছে 3টে অক্সিজেন, আর এদিকেও 3টে অক্সিজেন, ব্যালেন্স থাকলো। আর এখানেও একটা সালফার, এখানেও একটা সালফার, ব্যালেন্স থাকলো। কেউ যদি এইভাবে রিয়াকশনটাকে ছেড়ে আসে তাকেও কারেক্ট দেওয়া হয়। দেখো ভালো করে বোঝো, সালফার ডাইঅক্সাইড আর এখানে রয়েছে অক্সিজেন, দেখো আমি যদি এখানে একটা হাফ গুণ করি তাহলে 2 আর 2 কেটে গেলে এখানে 1 পড়ে থাকে, তাহলে একটা অক্সিজেন হলো, আর এদিকে এইখানে আর একটা অক্সিজেন, দুটো অক্সিজেন হলো, তাহলে এইখানে দুটো আর এখানের একটা, টোটাল 3টে অক্সিজেন হলো। আর এখানে কত হয়েছে, এখানে 3টে অক্সিজেন হয়েছে, ব্যালেন্স রয়েছে। আর সালফারও একটা ব্যালেন্স রয়েছে, বাট এটা দেখতে ভালো লাগছে না, কারণ এটা কি পূর্ণ সংখ্যায় নেই। তো এটাকে ব্যালেন্স করবার জন্য কি করছি, এই হাফটাকে কাটানোর জন্য যত লসাগু করে নেবে, এর 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 হরে 1 রয়েছে, মানে ভাই এখানে তোমার 1/1 ফরমেশন রয়েছে, তো 1 আর 2 এর যে লসাগু করলে 2 বেরোয়, তো সেই 2 দিয়ে উভয় দিকে যদি গুণ করে দিই, 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে সমীকরণটা ব্যালেন্স থাকবে, 2 দিয়ে যদি গুণ করো তাহলে ব্যালেন্স থাকবে। ওর জন্য কি করা হয়, এর সাথে একটা 2 দ্বারা গুণ করো, ঠিক আছে, এই পুরো সমীকরণটার সাথে ধরো 2 দিয়ে গুণ করলাম, এর সাথে একটা 2 দিয়ে গুণ করলাম, এর সাথে একটা 2 দিয়ে গুণ করলাম, এর সাথে একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো পূর্ণ সংখ্যায় সব চলে আসবে, আর ভগ্নাংশ বলে কেউ থাকবে না। দেখো এখানে 2 আর এখানে 2 কেটে যাবে, ব্যাস, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট রিয়াকশন এটা দাঁড়াচ্ছে 2SO2 প্লাস O2, এখান থেকে তৈরি হচ্ছে তোমার 2SO3, অনুঘটক ইউজ হয়েছে V2O5, টেম্পারেচার ইউজ হয়েছে 750 ডিগ্রি সেলসিয়াস, আর 1.5 ATM চাপ, 1.5 ATM চাপ, এত চাপ ইউজ হয়েছে। এবার তুমি একটু ব্যালেন্স চেক করো, দেখো ব্যালেন্স ঠিকঠাক আছে। দেখো সালফার কটা রয়েছে, দুখানা সালফার, এখানে দেখো দুখানা সালফার। অক্সিজেন কটা রয়েছে, 2 3 6খানা অক্সিজেন, এখানে দেখো দুটো অক্সিজেন, আর 2 2 4টে অক্সিজেন, 2 2 4টে অক্সিজেন, তাহলে 4 আর 2 কত হয়, 6খানা অক্সিজেন, দেখে নাও না, 2 2 4টে, আর এখানে দুটো, টোটাল 6টা অক্সিজেন হলো, আর এখানে দেখো 2 × 3 মানে 6টা অক্সিজেন হলো, ব্যালেন্স রয়েছে সমীকরণ। তাহলে কি করা হলো, স্টেপ 2তে কি করা হচ্ছে, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন ঘটানো হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং 1.5 ATM চাপে, এবং সেখান থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। এই যে প্রোডাক্টটা তৈরি হলো এর নাম হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হলো।
কথাটা তাহলে কি লিখতে হবে? লিখতে হবে যে দ্বিতীয় ধাপে সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1.5 ATM চাপে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করা হয়। এটা হলো স্টেপ নাম্বার 2 গেল। এবং লাস্ট স্টেপ, থার্ড স্টেপ হলে আমাদের টপিক শেষ হয়ে যাবে। স্টেপ 3তে আমরা তৈরি করব হচ্ছে, স্টেপ 3তে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড থেকে আমরা তৈরি করব হচ্ছে H2SO4। সালফার ট্রাই অক্সাইড থেকে তৈরি করব H2SO4, অর্থাৎ সালফার ট্রাই অক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করব। তো দেখে মনে হচ্ছে এই যে রিয়াকশনটা, এর সাথে যদি সিম্পল আমরা ওয়াটার অ্যাড করে দিতাম, H2O যদি অ্যাড করে দিতাম, তাহলে সালফার ট্রাই অক্সাইড থেকে সরাসরি H2SO4 পেতে পারতাম। কিন্তু এটা ভুল ধারণা। কেন দেখো, আগে প্রথমত দেখে নিই যে পেতাম কি না। হাইড্রোজেন দুটো আছে, এখানেও হাইড্রোজেন দুটো আছে, পেয়ে যেতাম। সালফার একটা আছে, সালফার এখানেও একটা আছে, পেয়ে যেতাম। অক্সিজেন এখানে একটা, অক্সিজেন এখানে 3টে, তাহলে 3 আর 1 4টে, এখানেও দেখো অক্সিজেন 4টে। তোমাকে দেখে হয়তো মনে হচ্ছে ভাই সালফার ট্রাইঅক্সাইডের সাথে H2O কে ডাইরেক্ট যোগ করলে H2SO4 পেয়ে যাব, বাট সেটা হয় না। অত সহজ নয় ব্যাপারটা, ঠিক আছে। দেখো দেখে মনে হচ্ছে ভাই সালফার ট্রাইঅক্সাইডের সাথে ওয়াটার যদি অ্যাড করি তাহলে আমরা বোধহয় H2SO4 পেয়ে যাব, বাট এটা মিথ্যা কথা, পাবো না। কারণ দেখো হাইড্রোজেন দুটো আছে, এখানেও দুটো আছে, হাইড্রোজেন পেয়ে যাচ্ছি। সালফার একটা আছে, সালফার একটা পেয়ে যাচ্ছি। অক্সিজেন 3টে আর 1 4টে, তো 4টে অক্সিজেন পেয়ে যাচ্ছি। তাহলে সালফিউরিক অ্যাসিড তো পেয়ে যাচ্ছি স্যার, তাহলে আবার সমস্যা কোথায়? না ভাই, এরকম হয় না, এই রিয়াকশনটা করা হয় না। এর পেছনে দুটো কারণ আছে, দুটো রিজন আছে, ভালো করে বোঝবার চেষ্টা করো। এটা কেন করা হয় না? এটার পরিবর্তে এই রিয়াকশনটাকেই, থার্ড স্টেপটাকে আমরা দুটো পার্টে ভেঙে থাকি। কেন স্যার এটা করা হয় না? প্রথম কথা হচ্ছে এই যে সালফার ট্রাইঅক্সাইড, এটা জলের মধ্যে দ্রবীভূত হতে চায় না। কি হয় না? SO3 is not soluble in water, ঠিক আছে। SO3 is not soluble in water। সালফার ট্রাইঅক্সাইড যেটা রয়েছে সেটা জলের মধ্যে বা ওয়াটারের মধ্যে দ্রবীভূত হতে চায় না। এটা হচ্ছে মেন রিজন, তাই জন্য ডাইরেক্ট সালফার ট্রাইঅক্সাইড থেকে H2SO4 তৈরি করা যায় না। সেকেন্ড কারণ হচ্ছে তুমি যদি SO3 সাথে ওয়াটার মেশাও তাহলে দেখা যায় প্রচুর পরিমাণে হিট জেনারেট হচ্ছে। সেকেন্ড স্টেপ কি বললাম, এটা একটা কারণ রয়েছে। এবং সেকেন্ড আর একটা কারণ হচ্ছে হিট জেনারেট হয়, প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, ঠিক আছে। তুমি যদি সালফার ট্রাইঅক্সাইডের সাথে ডাইরেক্ট ওয়াটারকে মিক্সচার করো তাহলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, এটা তৈরি করা যায় না ভাই, এটা খুব মুশকিল। তাহলে কি করা হয়, এই সালফার ট্রাইঅক্সাইডটাকে প্রথমে কি করা হয়, সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষিত করা হয়। তাহলে কি করা হচ্ছে দেখো, এটাকে প্রথমে কি করা হচ্ছে, এটাকে H2SO4 এর মধ্যে এটাকে শোষণ করানো হচ্ছে। যে H2SO4 না হচ্ছে তার পরিমাণ থাকবে 98% পিওর H2SO4। 98% পিওর H2SO4 এর সাথে সালফার ট্রাইঅক্সাইডের রিয়াকশন ঘটিয়ে H2S2O7 ফার্স্টে তৈরি করা হয়, যেটাকে ওলিয়াম বলে জানি। এবং তারপর এর মধ্যে যদি ওয়াটার মেশানো যায়, আর কোনো সমস্যা থাকে না, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যায়, বাট সেটা দু অণু তৈরি হয়। তাহলে এই যে স্টেপ নাম্বার যেটা 3 রয়েছে, এটাকে আমরা দুটো স্টেপে ভেঙে নিচ্ছি আরো। স্টেপ নাম্বার 3তে কি করা হচ্ছে, SO3 এর সাথে H2SO4 মিশিয়ে H2SO4 এর মধ্যে শোষণ করা হচ্ছে। তাহলে কি তৈরি হচ্ছে, H2S2O7। এবং এই H2S2O7 এর সাথে আমরা ওয়াটার মেশাবো, মিশিয়ে তারপর আবার 2H2SO4 পেয়ে যাবো, অর্থাৎ যে সালফিউরিক অ্যাসিডটা পাবো সেটা হচ্ছে 2 অণু পরিমাণ পাবো, ঠিক আছে। তাহলে কথাটা আমি কি বললাম দেখো, ভালো করে বোঝো। আমরা সালফার ট্রাইঅক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের যখন বিক্রিয়া ঘটিয়ে আমরা যে H2S2O7 পেলাম, এইটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে ওলিয়াম। অপর কথা অনেকে বলে থাকে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। কি বললাম কথাটা, SO3 এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানোর পর যে H2S2O7 তৈরি হয়, এটাকে অনেকে বলে থাকে ওলিয়াম বলা হয়, অথবা এটাকে বলা হয় হচ্ছে তোমার পাইরো সালফিউরিক অ্যাসিড। আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। তাহলে আমরা কি করলাম, সালফার ট্রাইঅক্সাইডকে 98% H2SO4 এর সাথে রিয়াকশন ঘটালে H2S2O7 তৈরি হয়, যেটাকে আমরা ওলিয়াম বলে জানি, ঠিক আছে। দেখো আমি এখানে সাইডে লিখেছি কথাটা, এই কথাটা তোমাকে লিখতে হবে, এটা স্টেপ 3 আন্ডারে আসবে। SO3 কে 98% H2SO4 দ্বারা, 98% H2SO4 দ্বারা, SO3 কে 98% H2SO4 দ্বারা শোষণ করলে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কি বললাম, SO3 কে 98% H2SO4 দ্বারা শোষণ করলে পাইরো সালফিউরিক অ্যাসিড তৈরি হয়,
বা ওলিয়াম তৈরি হয় বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এই যেটা পেলাম এটা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড হতে পারে, এটাকে নাম রাখতে পারো পাইরোসালফিউরিক অ্যাসিড দিয়ে, অথবা এটাকে তুমি ডাকতে পারো ওলিয়াম নামে, অথবা তুমি এটাকে ডাকতে পারো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড নামে। তাহলে আমি কি বললাম, স্টেপ 3টা যেটা আমরা দুটো স্টেপে ভাঙছিলাম, প্রথম স্টেপে কি করলাম, এই যে SO3 বা সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়েছিল, একে 98% H2SO4 দ্বারা যখন শোষণ করা হচ্ছে তখন যে প্রোডাক্টটা পাচ্ছি H2S2O7, এটাকে আমরা ওলিয়াম বলে জানি। ওলিয়ামের দুটো নাম আরও আছে, একটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, এক নাম্বার ওলিয়ামের দুটো নাম আছে দেখো, একটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড আর একটা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। তাহলে তিনটে নাম, বাড়ির তিনটে নামের। তাহলে কি করলাম, SO3 কে H2SO4 98% H2SO4 দ্বারা শোষণ করলে H2S2O7 পাবো। এটার টোটাল তিনটে নাম, একটা নাম পাইরোসালফিউরিক অ্যাসিড, অপর নাম ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, 3 নাম্বার নাম ওলিয়াম। এই হচ্ছে তিনটে জিনিস, এই তিনটে নামের মধ্যে যে কোনো একটা নামে ডাকবে। এবারে এইখানে যে H2S2O7 পেয়েছিলাম, ওলিয়াম পেয়েছিলাম, এর সাথে যদি ওয়াটারের মিক্সচার করাই যদি, তাহলে দেখা গেছে যে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় এবং তার পরিমাণ 2 অণু পাওয়া যায়, ঠিক আছে, বুঝতে পারা গেল। দেখে নাও এখানে, ঠিক আছে, দেখে নাও এখানে দুটো হাইড্রোজেন মানে 4টে হাইড্রোজেন, এদিকে দেখো হাইড্রোজেন দুটো 4টে হাইড্রোজেন ব্যালেন্সড। আচ্ছা, সালফার দেখো দুখানা, এ দেখো সালফার দেখো দুখানা, অক্সিজেন দেখো 7টা আর এখানে একটা, টোটাল 8টা। এখানে দেখো 4টেকে 2 দিয়ে গুণ করো, তাহলে অক্সিজেন হবে 8টা। তাহলে সব কিছু ব্যালেন্স থাকলো। তাহলে এই ওয়েতে আমরা স্টেপ 3 কমপ্লিট করে থাকি এবং সালফিউরিক অ্যাসিড পেয়ে থাকি। পরীক্ষা দ্বারা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে স্যার এই যে ওলিয়াম যেটা পেলাম H2S2O7, এখান থেকে একটা কোয়েশ্চেন হয় যে সালফান কাকে বলে। যদি পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আসে সালফান কাকে বলে, তাহলে লিখতে হবে এই যে ওলিয়াম পাচ্ছি, এটা যদি 100% ওলিয়াম পাই তাকে আমরা বলে থাকি হচ্ছে সালফান। যদি 100% একদম পিওর ওলিয়াম পাই, তাহলে খাতার মধ্যে লেখো 100% ওলিয়ামকে বলা হয় হচ্ছে সালফান। 100% ওলিয়ামকে আমরা বলে থাকি হচ্ছে সালফান নামে ডাকি। কথা বুঝতে পারা গেল? তাহলে এই হচ্ছে ওভারঅল প্রসিডিওর। যতদূর অবধি পড়ালাম, আরও দুটো প্রশ্ন হতে পারে, একটুখানি বলে দিই। এক হচ্ছে এই পদ্ধতিটার নাম স্পর্শ পদ্ধতি কেন? এই পদ্ধতিটার নাম স্পর্শ পদ্ধতি কেন? স্পর্শ পদ্ধতি কেন? এটাকে স্পর্শ পদ্ধতি কেন বলছে? ভালো করে বুঝবে, এটা তোমাকে খুব কম লোক বলবে। দেখবে এখানে যে মানে আমরা অনুঘটকটা ইউজ করছিলাম না, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এর যে পৃষ্ঠতলটা থাকে না, এর যে পৃষ্ঠতলটা থাকে, আমি একটুখানি তোমাকে খাতাটা দিয়ে বোঝাচ্ছি, দেখাটা ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। এর যে পৃষ্ঠতলটা থাকে, এই যে পৃষ্ঠতলটা থাকছে, এই পৃষ্ঠতলের মধ্যে এইখানে থাকা বিক্রিয়ক পদার্থের অণুগুলি শোষিত হয়। ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের যেটা পৃষ্ঠতল হবে, এই পৃষ্ঠতলের মধ্যে এই যে বিক্রিয়ক পদার্থের অণুগুলো সেগুলো অধিশোষিত হয়ে এই রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট হয়। যদি এই অধিশোষণ না ঘটতো, এই স্পর্শ না ঘটতো, তাহলে এই রিয়াকশন করা সম্ভব হতো না। ঠিক আছে, এইটুকু পয়েন্ট লিখতে হবে খাতার মধ্যে, কি বললাম দেখো ভালো করে বুঝবে। স্পর্শ পদ্ধতি কেন, নামটা আর একবার বলে দিচ্ছি। এই যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড যেটা ইউজ করলাম, এর যে পৃষ্ঠতল, এর যে গা, এর পৃষ্ঠতলে এখানে যে বিক্রিয়ক পদার্থের যে অণুগুলো রয়েছে, সেই বিক্রিয়ক অণুগুলো বা বিক্রিয়ক পদার্থগুলি অধিশোষিত হয়ে বিক্রিয়া সম্পন্ন হয়, অধিশোষণ ঘটে বিক্রিয়াটা কমপ্লিট হয়। যদি এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের পৃষ্ঠতলে এর অধিশোষণ না ঘটানো সম্ভব হতো বা স্পর্শ না করা সম্ভব হতো, তাহলে এই রিয়াকশনও করা যেত না। তাই জন্য যেহেতু স্পর্শ করাতে হচ্ছে এই অনুঘটকের, তাই জন্য এই পদ্ধতিটার নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি। ঠিক আছে, বা কন্ট্রাক্ট মেথড বলা হয় এটাকে। আর লাস্ট আর একটা প্রশ্ন এখান থেকে হয়, এই যে H2SO4 এর একটা স্পেশাল নাম আছে, এর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় এটাকে, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। H2SO4কে এক কথায় বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল, এই নামেও একে ডাকা হয়ে থাকে। তো এই গেল ওভারঅল পার্ট। এই একটা বোর্ডের এই একটা পেজের মধ্যে যদি কেউ স্ক্রিনশট মেরে নাও, তার সমস্ত কিছু লেখা হয়ে যাবে। আমি একবার সরে যাচ্ছি, এই বোর্ডের মধ্যে সব কিছু লেখা আছে H2SO4 সম্পর্কে, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। H2SO4 এর ওপর এই টপিকে যা যা পড়ালাম, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। যতগুলো প্রশ্ন হয় আমি বলে দিয়েছি, একবার কোয়েশ্চেনগুলো রিক্যাপ করে দিচ্ছি।
প্রথম সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত হয় তার তিনটে মানে সেটা লেখো। তাহলে এই তিনটে স্টেপ তুমি লিখবে। সেকেন্ড কোশ্চেন করবে এই সেকেন্ড স্টেপটা থেকে যে এখানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড কেন ব্যবহার করা হচ্ছে, প্ল্যাটিনামও তো ব্যবহার করা যেত, তার রিজন এইটা দেখাবে যে প্ল্যাটিনামের দাম বেশি এবং প্ল্যাটিনামের সাথে অশুদ্ধি মিশে থাকে। তারপরে 3 নম্বর স্টেপ বলবে যে যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হলো তারপর থেকে তুমি H2SO4 তৈরি করবার জন্য ডাইরেক্ট জল ইউজ করতে পারতে, কেন করলে না? করলাম না এই কারণে SO3 ইজ নট সলিউবেল ইন ওয়াটার। SO3 যেটা এই যে SO3 যেটা এটা জলে দ্রবীভূত হয় না। 2 নম্বর হচ্ছে এটা হিট জেনারেট করে দেয় জল মিশালে, তো হয় না। তাই জন্য কি করা হবে, এখান থেকে 98% H2SO4 মিশিয়ে এখান থেকে ওলিয়াম তৈরি করা হবে। এইটা থেকে কোশ্চেন করে যে ওলিয়াম কাকে বলে, আসলে এই কথাটা লিখবে। SO3 কে 98% H2SO4 দ্বারা শোষণ করলে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম তৈরি হয়, একে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলে। এজেন্ট, এটাকে বলা হয় সালফোনেটিং এজেন্ট। এই যে ওলিয়াম তৈরি হলো এই ওলিয়ামকে বলা হয় সালফোনেটিং এজেন্ট বলা হয়। তো ওলিয়াম তৈরি হয় H2S2O7, তারপর তার মধ্যে জল মিশিয়ে সেখান থেকে H2SO4 তৈরি হয় 2 অণু। ঠিক আছে, বুঝতে পারা গেল। আর বাকি কোশ্চেন হবে এখান থেকে সালফান কাকে বলে। সালফান বললে বলতে হবে 100% যে পিওর যে ওলিয়াম, 100% ওলিয়াম, এটাকে আমরা সালফান বলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে এই কোয়েশ্চেনটা হয়। ঠিক আছে, তো গেল এইটা। আর একটা লাস্ট কোশ্চেন করতে পারে এই পদ্ধতিটাই যে টোটাল প্রসিডিওর যেটা করলাম এটাকে স্পর্শ পদ্ধতি কেন বলা হয়। স্পর্শ পদ্ধতি বলা হয় কারণ অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়ক পদার্থগুলোর অধিশোষিত হয়ে সম্পন্ন হয়। মানে আমরা যে অনুঘটকটা ইউজ করলাম ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এর পৃষ্ঠতলে এই যে অনুঘটক এই যে তোমার বিক্রিয়ক পদার্থগুলো রয়েছে সেগুলোর অধিশোষণ হবে, এগুলো শোষিত হবে। ঠিক আছে, এর যে পৃষ্ঠতলে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের পৃষ্ঠতলে সেই কন্ট্রাক্ট ছাড়া এই রিয়াকশন করা পসিবল না। তাই জন্য এই পদ্ধতিটার নাম হয়েছে স্পর্শ পদ্ধতি। এই যে টোটাল মেথডটার নাম সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতি। তাহলে সালফিউরিক অ্যাসিড যে পদ্ধতিতে তৈরি হয় তার নাম স্পর্শ পদ্ধতি। সালফিউরিক অ্যাসিড তৈরি হয় যে পদ্ধতিতে তার নাম স্পর্শ পদ্ধতি। আর সালফিউরিক অ্যাসিডের একটা নাম আছে, একটা স্পেশাল নাম আছে, সেই নামটা হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। এর নামটা যেটা সেটা হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল এর নামটা। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা সালফিউরিক অ্যাসিড কমপ্লিট করে দিলাম। এর আগে HCl কমপ্লিট হয়েছে, HNO3 কমপ্লিট হয়েছে, সবই কমপ্লিট হয়ে গেছে। আর একটা টপিক বাকি, সেটা হচ্ছে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড তোমাদেরকে পড়িয়ে দেওয়া মাত্র, টোটাল সব কমপ্লিট হয়ে যাবে এই টপিকের ওপর। আর এই যে পরীক্ষাগারে অজৈব শিল্পে যে রসায়ন, এই টপিক আর কিচ্ছু বাকি থাকবে না, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো পরের ভিডিওর জন্য ওয়েট করো। তোমাদের যেটা H2S সেটা আমি কমপ্লিট করে দেবো পরের ভিডিওতে। গেল এতটুকু অবধি। আর একটা ইম্পর্টেন্ট কথা বলবার আছে, তোমরা এইখানে যা শিখছো কতটা কি প্রিপারেশন হয়েছে সেটা বোঝবার জন্য একবার একটুখানি আমাদের সেকেন্ড চ্যানেলে যাও, গিয়ে ওখানে টপিকগুলোর উপর পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষাগুলো তোমরা অ্যাটেন্ড করো। পরীক্ষাগুলো যদি অ্যাটেন্ড করো দেখবে ওইখানে তোমরা নিজেদের মার্কসটাকে বুঝতে পারবে। আর আমি তোমাকে বারবার বলছি, আমরা সেকেন্ড চ্যানেলে যে প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা নিচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, সেরকম প্রশ্ন নিচ্ছি। সুতরাং সেকেন্ড চ্যানেলে যাও, কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নাও, দেখে নিলে তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওখানকার মক টেস্টগুলো দাও, অ্যাটেন্ড করো মক টেস্টগুলো। আর পরীক্ষা তো দিতেই হবে, নাহলে নিজেদের প্রিপারেশন কিরকম হচ্ছে কি করে বুঝবে। পরীক্ষা দাও, ওখানে যাও সেকেন্ড চ্যানেলে। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।